তেলেঙ্গানাতে আছে, বিভিন্ন রাজ্যে আমাদের কিছু কিছু করে এমএলএ আছে, আমাদের সংগঠন সিআইটিউ আছে, কৃষক সভা আছে, এসএফআই ডিওএফআই আছে। আপনি বাংলার পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা আমাদেরকে দিন, কোন রাজ্যে কতজন আটকে আছে, কোথায় আটকে আছে। আমরা আমাদের পার্টির লোকেদেরকে বলে, ওইসব রাজ্যে আমাদের সংগঠনের লোকেদেরকে বলে বাংলা শ্রমিকদেরকে জড়ো করবো। আপনি মমতা ব্যানার্জি এখান থেকে সরকারি বাস পাঠান, আমাদের শ্রমিকদেরকে ফেরত আনা হোক, রাজ্যের মানুষগুলো বাঁচুক। দিদি কি বললেন? পরিযায়ী শ্রমিক নামের তালিকা কোথায় পাবো? আরে 10 বছর ধরে সরকারে থেকে আমি আর আমার ভাইপো মিলে চিটফান্ডের মালিকদের নামে তালিকা ছাড়া আর কোনো তালিকা বানিয়েছি নাকি? এখন সে তালিকা বার করবো, তালিকা হবে আর এখান থেকে মা হারা সন্তান হয়ে পড়ে থাকলো আমাদের রাজ্যের মানুষগুলো বাইরে যাচ্ছে। এবং তার একটা দিক গেল যে বাইরেও আপনারা জানেন, এই গঙ্গারামপুরের, বালুরঘাটের, তপনের, বুনিয়াদপুরের, ওদিকে মালদার, গাজল, চাচল, হরিশ্চন্দ্রপুর, বিভিন্ন এলাকার, উত্তর দিনাজপুরের, রায়গঞ্জের, চাপড়ার কত এলাকা, এসব এলাকার কত কত শ্রমিক যারা বাইরে কাজ করে। আপনারা খুব ভালো করে খবর পাচ্ছেন। এখন গত 1-1.5 বছর ধরে নতুন একটা বিপদ এসেছে। এই সিএ করে বিজেপি এমন একটা পরিবেশ তৈরি করেছে গোটা ভারতে যে এখন বাইরের রাজ্যে বাংলায় কথা বললে বলে দেওয়া হচ্ছে এরা বাংলাদেশি। বাংলার গরিব মানুষ বাইরে কাজ করতে গিয়ে খালি বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলে আক্রান্ত হচ্ছে, এমনটা জেল হয়ে যাচ্ছে, বিনা বিচারে জেলে চলে যাচ্ছে গরিব মানুষ বাইরে কাজ করতে গিয়ে। আমরা বলছি আমাদেরকে জেতান এবার। যেমন পশ্চিমবাংলায় একদিন আমরা উদ্বাস্তু পুনর্বাসন মঞ্চ করেছিলাম, যা কোনোদিন ছিল না। এই গঙ্গারামপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকায়, উদ্বাস্তু এলাকায় মানুষকে জমি দেওয়া হয়েছে, পাট্টা দেওয়া হয়েছে বিনা শর্তে আমাদের মন্ত্রক থেকে, উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রক থেকে। যেমন আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক করেছিলাম, যা আগে ছিল না। যেমন আমরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রক, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক করেছিলাম, তেমন আমরা বাংলায় পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক, আলাদা মন্ত্রিসভা তৈরি করব। বাংলা শ্রমিকেরা বাংলা থেকে বাইরে কাজ করতে যাওয়ার আগে লোকাল বিডিও অফিসে নাম লিখিয়ে যাবেন। তারপরে বাইরের রাজ্যে গিয়ে তাদের যা সমস্যা হবে পশ্চিমবঙ্গ সরকারের আলাদা মন্ত্রক তাদের পাশে থাকবে। আমরা এই কাজ করবো পশ্চিমবাংলায়, আপনারা থাকুন আমাদের পাশে, এই কাজে আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সাহায্য করুন। এই যে কাজগুলো আমরা করতে চাই, এবং এছাড়া আরো বিভিন্ন কাজ দেখেছেন আপনারা লকডাউনের সময় পাড়ায় পাড়ায় কি চেহারা ছিল সেই সময়। যারা ভোটে জিতেছিল, নরেন্দ্র মোদীর দল 300-এর উপর আসন পেয়ে ভোটে জিতে, ওরা লকডাউনের মধ্যে মানুষকে খালি থালা বাজাতে বলেছিল। আর আমরা ভোটে হেরে গিয়ে মানুষকে খালি থালা বাজাতে বলিনি, আমরা মানুষের খালি থালায় ভাতের ব্যবস্থা করেছিলাম শ্রমজীবী ক্যান্টিন বানিয়ে গোটা পশ্চিমবাংলা। আপনারা দেখেছেন যারা ভোটে জিতে এখানে সরকার চালায়, সেই তৃণমূল পাড়ার গরিব লোকের কাছ থেকে রেশনের চাল চুরি করছিল। আমরা কমিউনিস্ট পার্টি সেই পাড়ার মোড়ে দাঁড়িয়ে গরিবকে রেশনের চাল চুরি করেছি। এই কাজ আমরা করেছিলাম লকডাউনে। বলছি কালকে যদি লকডাউন আবার শুরু হয়, আমরা আবার এই কাজ করবো। আবার গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আমাদের পার্টি অফিসগুলো রান্নাঘর হয়ে যাবে। এলাকার গরিব মানুষের পেট ভরানোর দায়িত্ব আমরা নেব। কিন্তু সরকারে না থেকে আমরা এই কাজ করতে পেরেছিলাম। আপনারা বুঝতে পারছেন, আজ না হোক কাল আবার লকডাউন শুরু হবে পশ্চিমবাংলায় 2 সপ্তাহের মধ্যে। আবার মানুষ খেতে পাবেন না, আবার মানুষ কাজ হারাবেন। সরকারে না থেকে আমরা ওই কাজ করেছি। এবার আমাদেরকে সরকারে আনুন, আমাদেরকে জেতান, এলাকা এলাকা আমাদের এমএলএদেরকে জেতান। সরকারি ক্ষমতা যদি আমাদের হাতে থাকে, আপনি তৃণমূল হন, আপনি বিজেপি হন, আপনি যেই হন না কেন, আপনাকে খালি পেটে থাকতে আমরা দেব না। লকডাউন আপনাকে বাঁচতে দেবে না, কিন্তু কমিউনিস্ট পার্টি আপনাকে মরতে দেবে না। আমরা থাকবো আপনার পাশে, আপনার পেট ভরানোর জন্য, খালি একটাবারের জন্য। আমাদের হাতে সেই দায়িত্বটা দিন, আমাদের হাতে সেই ক্ষমতাটা দিন। আর আপনাদেরকে বলছি যে আমরা শ্রমজীবী ক্যান্টিন করেছিলাম, দেখা দেখি যে মমতা ব্যানার্জি ভোটের আগে ঘোষণা করলেন যে উনি আর ডিম ভাত ক্যান্টিন করবেন। তা আমরা বলছি, বিশ্বাস করুন আমরা খুশি ওনার এই ঘোষণায়। আমরা মনে করি রাজনীতিতে প্রতিযোগিতাটা এরকমই হওয়া উচিত। তুমি কালকে 4টে ফিল্মস্টারকে এনেছো, তাই আমি আজকে 5টা ফিল্মস্টারকে নিয়ে আসলাম। এই প্রতিযোগিতায় কারোর পেট ভরে না। ওই ফিল্মস্টার ভোটের আগে ভাড়া কাটতে আছে, ভোটের পরে চলে যাবে। থেকে যাবে মানুষ, রাজনৈতিক কর্মীরা থেকে যাবে, যে দলের কর্মী হোক না কেন। তুমি এ পাড়ায় একটা শ্রমজীবী ক্যান্টিন বানিয়েছো, তাই আমিও পাড়ায় একটা ডিম ভাত ক্যান্টিন বানালাম। রাজনীতিতে এই যদি প্রতিযোগিতা হয়, তাহলে এ পাড়ার মানুষেরও পেট ভরবে, ও পাড়ার মানুষেরও পেট ভরবে। আমরা খুশি আমরা এই প্রতিযোগিতা পশ্চিমবাংলায় তৈরি করতে পেরেছি। খালি আমাদের একটাই কথা, মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের একটাই তফাৎ আপনারা দেখেছেন। আমরা শ্রমজীবী ক্যান্টিন বানিয়েছিলাম লকডাউনে মানুষের অনাহারের তারিখ দেখে।
মমতা ব্যানার্জি বিভাগ ক্যান্টিন বানালেন পশ্চিমবাংলায় বিধানসভা ভোটের তারিখ দেখে। এই হচ্ছে ওনার সঙ্গে আমাদের তফাৎ। হাজারটা খবরের কাগজ, হাজারটা টিভি চ্যানেল কিনেও এই তফাৎ ভুলতে পারবে না, কাউকে বলাতে পারবে না। তারপর তো যা হওয়ার তাই হয়েছে, আপনারাও দেখেছেন টিভিতে। আগের দিন সন্ধ্যেবেলা দিদি ঘোষণা করলেন যে কাল থেকে ডিমভাত ক্যান্টিন চালু হচ্ছে। পরের দিন দুপুরবেলা 24 ঘন্টায় খবর দেখাচ্ছে কি না ডিমভাত ক্যান্টিন থেকে নাকি অর্ধেক ডিম দেওয়া হচ্ছে, অর্ধেক ডিম দেওয়া হচ্ছে না। মানে কি জিনিস এরা খবর! মুরগি ডিম পাঠতে পারলো না, তার আগে দিদির ভাইরা ডিম চুরি করে নিল। না আমরা বলছি আপনাদেরকে, এর আগের বার যে কাজ আমরা পার্টির পক্ষ থেকে করেছিলাম, আমাদেরকে এবার জেতান, আমরা এই কাজ সরকারের পক্ষ থেকে করবো। পশ্চিমবাংলার প্রতিটা পাড়ায়, মিউনিসিপ্যালিটি অঞ্চলে, প্রতিটা ওয়ার্ডে, গ্রামে, প্রতিটা পঞ্চায়েত এলাকায় একটা করে শ্রমজীবী ক্যান্টিন সিপিএম এর পক্ষ থেকে নয়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালানো হবে। পশ্চিমবাংলার প্রতিটা পাড়ায় পশ্চিমবঙ্গ সরকারের শ্রমজীবী ক্যান্টিন চলবে এবং সেই শ্রমজীবী ক্যান্টিন চালাবেন সেই এলাকার মহিলারা। তাদেরকে নিয়ে সেলফ হেল্প গ্রুপ বানিয়ে, তাদেরকে নিয়ে কোঅপারেটিভ বানিয়ে এই ক্যান্টিনগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, যাতে একদিকে এলাকায় গরিব মানুষের পেট ভরে, অন্যদিকে সেই এলাকার মা বোনেদের জন্য একটা বিকল্প উপার্জনের আয়ের ব্যবস্থা হয়। এই কাজ আমরা করব। এই কাজগুলো করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। আর আপনাদেরকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভোটের যত এগিয়ে আসছে, এমনি ভালো কাজে আপনাদের সমর্থন পাওয়ার সব আশা ছেড়ে এখন বিজেপির নাম করে ভোট চাইছেন যে আমাকে ভোট দাও, নাহলে বিজেপি চলে আসবে। আরে আপনাকে ভোট দেওয়া হলো বলেই তো বিজেপি চলে আসলো। পশ্চিমবাংলায় 34 বছর আমরা সরকার চালিয়েছি। এই যে মানবেশ দ্বারা আছে, নারায়ণদারা আছেন, এত বছর পার্টি সেক্রেটারি ছিলেন, এত বছর মন্ত্রী ছিলেন। নারায়ণদা কোনোদিন পশ্চিমবাংলায় আমরা আর কিছু করতে পেরে থাকি কি না থাকি, পশ্চিমবাংলায় বিজেপি কোনোদিন নিজের ক্ষমতায় একটা কাউন্সিলর যেতে পারবে না, সেই ব্যবস্থাটা আমরা রেখেছিলাম পশ্চিমবাংলায়। আর আজকে তাকিয়ে দেখুন পশ্চিমবাংলার দিকে, যে রাজ্যে আগে বিজেপির একটা কাউন্সিলর ছিল না, সেই রাজ্যে এখন বিজেপির 18টা এমপি ঘুরে বেড়ায়। তারপর দিদি আমাদের বলছেন নাকি বিজেপিকে আটকাবেন। ওনার ভাইরা, ওই যে শুভেন্দু অধিকারী, আপনাদের মনে আছে 2011-এ বলেছিলেন ক্ষমতা এসে যে আমরা জিতে গেছি, পশ্চিমবাংলায় আর একটাও লাল পতাকা উঠতে দেবো না। 10 বছর পার হয়ে গেছে। 10 বছর পরে আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, বাংলার আকাশে লাল পতাকা এগুলো পথপথ করে উঠছে। খালি শুভেন্দু অধিকারী যে বলেছিল লাল পতাকা উঠতে দেবে না, সেই শুভেন্দু অধিকারী এখন তৃণমূলের পতাকা নিয়ে ব্রিগেডে গিয়ে মোদির জুতো পালিশ করে। এই হচ্ছে শুভেন্দু অধিকারীদের দরকার, আর এই হচ্ছে বাংলায় লাল পতাকা দরকার। ওরা এসেছিল বাংলা থেকে লাল পতাকা মুছতে। আমরা বলছি আপনাদেরকে যে মমতা ব্যানার্জি উনি আটকাবেন বিজেপিকে, ওনার দলের ওনার শুধু ডায়লগ বাজি শুনলে আগে আমাদের হাসি পেত, এখন বিজেপিকে দেখলে মায়া হয়। আপনাদেরকে বলছি, যখন ওই দিদি মঞ্চে ভাষণ দেন না, ভালো করে দেখবেন টিভিতে, ওনার এখন এমন অবস্থা হয়েছে, মঞ্চে ভাষণ দিতে দিতে মাঝে মধ্যে ভাষণ দামিয়ে পেছন ফিরেন করে দেখেন পেছনের চেয়ারে সবাই বসে আছে নাকি এর মধ্যে কয়েকটা উঠে বিজেপিতে চলে গেছে। এই হচ্ছে দলটার অবস্থা। আর এই ব্যাটালিয়ন নিয়ে দিদি আমাদের বিজেপিকে ঠেকাবেন। আপনাদেরকে বলছি, আপনারা যা চান বিজেপি না জিতুক, তৃণমূলকে ভোট দেবেন না। আপনারা জানেন বিজেপি পশ্চিমবাংলায় বা ভারতের যে কোনো রাজ্যে কিভাবে জেতে। আপনারা দেখলেন, গোয়ায় দেখেছেন, কর্ণাটকে দেখেছেন, মধ্যপ্রদেশে দেখেছেন, মণিপুরে দেখেছেন, অরুণাচলে দেখেছেন, একটার পর একটা রাজ্য বিজেপি ভোটে হারে। তারপরে কি হয়, দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোয়, বিকেলবেলা অমিত শাহ দিল্লি থেকে চলে আসে, এক হাতে টাকার বান্ডিল আর এক হাতে সিবিআই এর ফাইল নিয়ে। অন্য দল থেকে যেটা বিধায়কদের সামনে টাকার বান্ডিল আর সিবিআই ফাইল থেকে বলে কোনটাকে নিয়ে বলে। এবার আমাদের দলে আসলে এনে টাকার বান্ডিল দিলাম, সঙ্গে একটা মন্ত্রীর পোস্ট, আর না আসলে সিবিআই জোটা ধরিয়ে গেলাম, কালকে আসছে সিবিআই, সেটা নিয়ে যাবে জেলে, কবে বেরোবে কেউ জানে না। তৃণমূলের যারা নেতারা রয়েছেন, আমি আপনাদেরকে বলছি, হতে পারে তৃণমূলের কেউ কেউ এরকম আছেন যারা বিজেপির বিরুদ্ধে, যারা বিজেপিকে পছন্দ করেন না। যদিও আপনাদের এখানকার তৃণমূল প্রার্থীর কথা বলছি না, যদি কংগ্রেস থেকে তৃণমূল হতে পারে, কাউকে তৃণমূল থেকে বিজেপি হতে পারে, তার কথা ছেড়ে দিন। কিন্তু বাকি এরকম নেতা আছে পশ্চিমবাংলায় তৃণমূলের কেউ কেউ, যারা বিজেপিকে পছন্দ করে না হয়তো, কিন্তু বলুন এর কোনো উপায় আছে? না গিয়ে যা চুরি করেছে, টাকা চুরি করে যা কেস খেয়ে বসে আছে, এখন যদি কালকে অমিত শাহ আসে, এসে বলে কি চাই, মন্ত্রিত্ব চাই নাকি জেল চাই, কি বলবে? ঘরে মাথা আছে যে বলবে যে না জেলে যাবো, তো দিদিকে ছাড়বো না, লাইন দিয়ে যাবে অমিত শাহ পেছন বিজেপি দলে। আপনাদেরকে বলছি, আমাদের দেখুন 10টা ভালো থাকতে পারে, 10টা খারাপ থাকতে পারে, কিন্তু একটা জিনিস আমরা আপনাদের কাছে বুক ফুলে বলতে পারি, আমরা আর চাই হই না কেন, আমরা চোর নই, আমরা লোকের টাকা চুরি করি না। অমিত শাহ বাপের ক্ষমতা নেই, সিবিআই দেখি আমাদেরকে ব্ল্যাকমেল করে। এখানে আপনারা আমাদেরকে জেতান,
পশ্চিমবাংলায় আমাদেরকে জেতান, আর কিছু হোক কি না হোক, সিবিআই এর ভয় দেখিয়ে বিজেপি আমাদেরকে কিনতে পারবে না, সেই কাজ আমাদের করতে পারবে না। আর কি লাভ বলুন তো বিজেপিকে ভোটটা দিয়ে? এই যে লোকসভা এখানে বিজেপি জিতলো, কিছু মানুষ বিজেপিকে ভোট দিলেন, যারা দিয়েছেন তারা কেউ আমাদের শত্রু নন। তাদেরকে বলছে আপনি বিজেপিকে ভোটটা দিলেন কেন? তৃণমূলের অত্যাচার আর নেওয়া যাচ্ছে না। অর্পিতা ঘোষের মতো একজন এমপি ছিল, তার আগে কলকাতায় বসে সারদার পয়সা কামিয়েছে, দিদি বালুরঘাটে পাঠিয়ে দিয়েছে। বালুরঘাটে এসব নামে চিটফান্ডের নামে পয়সা কামিয়েছে, এখানে থিয়েটারের অডিটোরিয়াম বানানোর নাম করে পয়সা পেয়েছে। এ আরো কাজ দেখছে, কাজে পয়সা খাই। তার সঙ্গে তোলাবাজি, মারামারি, সন্ত্রাস, পঞ্চায়েত প্রধান এখানে করে গেছে। বিরক্ত হয়ে সিপিএম ভালো লোকেদের পার্টি, ওরা ভালো লোক, ওদেরকে পরের বার ভোট দেবো, ঠিক আছে। এই তৃণমূলের মতো বদমাসদেরকে বুঝতে, মানে ওদের সঙ্গে টক্কর নিতে গেলে বিজেপির মতো পাল্টা বদমাস লাগবে। ওদের অনুব্রত আছে, এদের অমিত শাহ আছে, দেখতেও একরকম, হাবভাবও একরকম। এ পারবে ওকে সামলে দিতে। তৃণমূলকে জব্দ করবো, বিজেপিকে ভোট দিয়ে কেউ কেউ ভেবেছিল। আর তাকিয়ে দেখুন জব্দরা কে হলো? তৃণমূল জব্দ হলো নাকি আপনি জব্দ হলেন? যে আপনি তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিলেন, এখন আপনাকে 900 টাকা দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হয়। আর যে তৃণমূল নেতার উপর রাগ করে বিজেপিকে ভোটটা দিয়েছিলেন, সেই তৃণমূল নেতা এখন দিলীপ ঘোষের পাশে চেয়ারে বসে থাকে। আপনার লাভটা কি হলো? ওই জব্দটা কে হলো? বিজেপি যা দেখিয়েছে আমাদেরকে গত 7 বছর ধরে, 8 বছর ধরে, আমরা তাই দেখেছি। টিভি কিনে রেখে দিয়েছে, খবরের কাগজ কিনে রেখে দিয়েছে। আগে খবরের কাগজ কি ছিল? আগে ছাপতে যেত প্রেসে, পরের দিন সকালে বিক্রি হতো, তাকে আমরা কাগজ বলতাম। আর এখন খবরের কাগজ মানে হচ্ছে আগে বিক্রি হয়, তারপর প্রেসে ছাপতে দেয়, সেটাকে আমরা খবরের কাগজ বলি। এখন ফেসবুক কিনে রেখে দিয়েছে, হোয়াটসঅ্যাপ কিনে রেখে দিয়েছে। আমাদেরকে যা দেখাচ্ছে আমরা তাই দেখেছি। ওরা দেখাচ্ছে হিন্দু মুসলমান দাঙ্গা, তো আমরা দেখছি দাঙ্গা। ওরা দেখাচ্ছে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক, তো আমরা দেখছি সার্জিক্যাল স্ট্রাইক। ওরা আমাদেরকে দেখাচ্ছে অযোধ্যায় মন্দির, তো আমরা দেখছি অযোধ্যায় মন্দির। যা দেখাচ্ছে তাই দেখছি। ওদের দেখানো সিলেবাসের বাইরে একবার নিজের চোখে নিজের সংসারটাকে দেখুন। আজ থেকে 3-4 বছর আগে ক টাকা নিয়ে বাজার করতে যেতেন, এখন ক টাকা নিয়ে বাজার করতে যান? কত টাকা বাজার করে ফিরতেন, এখন ওই টাকায় কতটা বাজার নিয়ে বাড়ি ফেরেন? বাড়িতে ইলেকট্রিক বিল কত আসতো? রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতেন ক টাকা দিয়ে, এখন কত ইলেকট্রিক বিল আসে? ক টাকা সিলিন্ডার কেনেন? কেরোসিন তেল কিনতেন ক টাকা দিয়ে, এখন ক টাকা কেরোসিন তেল কিনতে হয়? ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়াতে বই খাতা কিনে দিতে কত টাকা লাগতো, এখন ক টাকা লাগে? 3-4 বছর আগে বাড়ি থেকে অসুস্থ হলে ডাক্তার দেখাতে ওষুধ কিনতে কত খরচা হতো, এখন কত খরচা হয়? মাসকাবাড়ি বাজার করতেন ক টাকার, এখন ক টাকার মাসকাবাড়ি বাজার লাগে? সারা মাসে যাতায়াত ভাড়া বাবদ কত খরচা হতো, এখন সারা মাসে যাতায়াত ভাড়া বাবদ কত খরচা হচ্ছে? আর তার বদলে প্রভিডেন্ট ফান্ডে ক টাকা সুদ পেতেন, এখন কত পাচ্ছেন? সেভিংস অ্যাকাউন্টে ক টাকা সুদ পেতেন, এখন কত পাচ্ছেন? পে কমিশন কত অব্দি ছিল যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, এখন কি অবস্থা? একবার তাকিয়ে দেখুন নিজের ঘরের দিকে, নিজের সংসারের দিকে। দেখবেন বিজেপি জেতার পর থেকে যে তৃণমূলের উপর আপনার সবচেয়ে বেশি রাগ, খালি সেই তৃণমূলের কয়েকটা চিনিংবাজের ভালো হয়েছে, বাকি আপনার সর্বনাশ হয়েছে। আপনি আপনার পরিবার পথে বসেছে। কি লাভটা হচ্ছে বিজেপিকে জিতিয়ে? আপনি ভাবছেন বিজেপি হিন্দুদের পার্টি আপনাদেরকে উদ্ধার করবে? আপনাদেরকে বলছি বেশি দূর যেতে হবে না। আপনারা দেখেছেন গত বছর আইপিএল খেলা হচ্ছিল, আইপিএল খেলাটাকে মনে করুন, মাঠে খেলা হচ্ছিল আর ভিআইপি বক্স। গতবার তো করোনার জন্য ভারতে হলো না আইপিএল, বললো দুবাইতে, সৌদি আরবিয়াতে। তো মাঠে খেলা হচ্ছে, ভিআইপি বক্সে বসে আছে কে না, একটা চেয়ারে বসে আছে বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি, পাশের চেয়ারে বসে আছে গুজরাটের গাধা জয় শাহ, অমিত শাহ ছেলে। আপনাদেরকে বলছি খালি একবার জয় শাহর মুখের দিকে তাকান, আর নিজের ঘরে নিজের ছেলে মেয়ের মুখের দিকে তাকান, বুঝবেন বিজেপি কিনা হিন্দুদের পার্টি। অমিত শাহ ছেলে জয় শাহ এটা ইসলামিক দেশে আরব শেখদের সঙ্গে পায়ের ওপর পা তুলে বসে ডলার কামাচ্ছে, ডলার। আরব শেখদের সঙ্গে বসে ডলার কামাচ্ছে। আর আপনার ঘরে আপনার ছেলে, আপনার মেয়ে চাকরি বাকরি না পেয়ে লকডাউনে কাজ হারিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে এখন ফেসবুকে লিখছে যে আগে এনআরসি করে দেশ থেকে মোল্লাদের তাড়ানো হোক, তারপরে আমার ঠিক চাকরি হবে। এই হচ্ছে বিজেপি আপনাকে এই দিয়েছে, এই আপনার ভবিষ্যৎ। অমিত শাহ ছেলে বিসিসিআই সেক্রেটারি হবে, আর আপনার ছেলে জয় শ্রীরাম বলে এনআরসি করতে যাবে আপেটাকে। এই দিয়েছে বিজেপি আপনাকে। আপনি ভাবছেন এরা হিন্দুদের পার্টি? আপনাকে এক হাটে কিনে আর এক হাটে বেচে দেবে হিন্দুর নামে, আপনি জানতেও পারবেন না কিভাবে বেচে দিল। এই বলছি কেন এদের কথায় ঘৃণায় বসে ভোট দেবেন?
মুসলমান পাড়ায় গিয়ে মমতা ব্যানার্জি বলছেন আমাকে ভোট দাও, আমি মুসলমানদেরকে রক্ষা করবো। কাদের দিয়ে রক্ষা করবে? এই শুভেন্দু মুকুল রায়ের মতো নেতা, অর্জুন সিং এর মতো নেতা। আগে যখন এরা তৃণমূলে ছিল, রমজান মাসে মুসলমান পাড়ায় বিরিয়ানি খেতে যেত। এখন এরা বিজেপিতে গিয়ে ওই মুসলমান পাড়ায় দাঙ্গা করতে যায়। এরা হচ্ছে দিদির ভাই, মুসলমানদেরকে বাঁচাবে। আর এদিকে বিজেপি হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানরা খুব বেড়েছে, আমাদেরকে ভোট দাও, হিন্দুদের পার্টিকে ভোট দাও। আপনাদেরকে বলছি কেন এসব তো ঘৃণার বসে অন্যর উপর রাগ করে অন্যকে ঘৃণা করে ভোট দেবেন? বেশি দিন আগের কথা নয়, 34 বছর সরকার চালিয়েছি আমরা। সময়টাকে মনে করুন, আজ থেকে 10 বছর আগের সময়টাকে মনে করুন, রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল। আমাদের সরকারের আমলে যেমন এই রাজ্যে কোন মুসলমান মানুষের উপর অত্যাচার হয়নি, এটা সত্যি। আমাদের সরকারের সময় আসানসোলের ইমাম সাহেবের মতো বাংলার কোন ইমামকে নিজের সন্তানকে হারাতে হয়নি দাঙ্গা, এটা সত্যি। তেমন আবার আমাদের সরকারের সময় মহরমের তাজিয়া বেরোবে, তাই দুর্গাপূজার ভাষণ বন্ধ, এই রাজনীতিও কোনোদিন বামফ্রন্ট করেনি, এটাও তো সত্যি। বাংলায় যেরকম কোন সংখ্যালঘু মুসলমান মানুষের অসুবিধা হয়নি, তেমন বাংলায় কোন হিন্দু মানুষের নিজের উৎসব, নিজের পুজো, নিজের সংস্কৃতি পালন করতে কোনো অসুবিধা হয়েছে? কোনোদিন অসুবিধা হয়নি। যে ধর্মের মানুষ আপনি হন না কেন, মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করেছেন, মাথা উঁচু করে নিজের সংস্কৃতি পালন করেছেন বাংলায়। এই তো করেছিল বামফ্রন্ট। আমাদেরকে ভরসা করুন, আমরা পারি এইটা করতে, আমরা এটা করব। আমরা এইটা করার জন্য কোনোদিন জ্যোতি বসুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটের কালী মন্দিরে পুজো দিয়ে, দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে, বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট ফুলের গলা ভাসিয়ে নাটকবাজি করতে হয়নি। আমরা খালি একটা কাজ করেছিলাম, বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি হবে না, রাজনীতি নিয়ে ধর্ম হবে না, এইটুকু কাজ করতে পেরেছিলাম। বাংলায় কোনোদিন ধর্মের নামে অশান্তি হয়নি। এই বাংলাকে ফিরিয়ে আনতে হবে। আপনি হিন্দু হতে পারেন, আপনি মাথা উঁচু করে দুর্গা পুজো করবেন, কালী পুজো করবেন, সরস্বতী পুজো করবেন, কেউ চোখ রাঙাতে আসবে না। আপনি মুসলমান হতে পারেন, মাথা উঁচু করে নিজের উৎসব পালন করবেন, কেউ চোখ রাঙাতে পারবে না। আর রাজ্যের সরকার, যে সরকার বসবে রাজ্যের মাথায়, সংযুক্ত মোর্চার সরকার, আমাদের সরকারের কাছে সবচেয়ে বড় উৎসব হবে বছর বছর টেট পরীক্ষা, বছর বছর এসএসসি পরীক্ষা, বছর বছর প্রাইমারি টেটের এক্সাম। এইটা হবে ঘরের বেকার ছেলে মেয়েদেরকে কাজে পাঠানোর উৎসব, হবে সরকারের কাছে সবচেয়ে বড় উৎসব। আমি আমার কথাকে আর বাড়াবো না, নারায়ণদারা আছেন, এরপরে বলবেন, আমি আমার কথাকে শেষ করবো এই বলে। আপনারা দেখছেন আমাদের রাজ্যের চেহারা। আমাদের রাজ্যে 10 বছর ধরে মমতা ব্যানার্জি এমন সরকার চালিয়েছেন, 10 বছর মুখ্যমন্ত্রী থাকার পরে এখন নিজের কাজ দেখিয়ে নয়, পায়ের প্লাস্টার দেখিয়ে লোকের কাছে ভোট চাইতে হচ্ছে। দিদির এমন পারফরমেন্স। আর আমরা ভাবছি ওনার পায়ে কি ঘোড়ার ডিমে চোট লাগলো, আদৌ লাগলো কি না লাগলো তাই বা কে জানে। কবে একটা পা মুচকে গেছে, 1 বছর আগে, কি বলে 1 মাস আগে একটা পা মুচকে গেছে, এখনো তো ডাক্তার ওনাকে হুইল চেয়ার ছেড়ে দাঁড় করাতে পারলো না। আর ডাক্তারদেরই বা কি দোষ বলুন? বেচারা ডাক্তাররা তো ডাক্তার হয়েছে মেডিকেল সায়েন্সের বই পড়ে, আর আমাদের দিদির পায়ের ট্রিটমেন্ট ও তো মেডিকেল সায়েন্সের বইতে লেখা নেই, পলিটিক্যাল সায়েন্সের বইতে লেখা আছে। ওই জন্য 2রা মেয়ের আগে এমনি ওনার পা ঠিক হবে না। 2রা মে নন্দীগ্রামের রেজাল্ট বেরোবে, ও ডাক্তারদের দিয়ে হবে না। আমাদের মীনাক্ষী মুখার্জি আছে, মীনাক্ষী ওনার পা ঠিক করে দেবে 2রা মেয়ের পরে, চেয়ার দাঁড়িয়ে করবে। আপনাদেরকে খালি বলছি, সব মানুষকে বলছি, ধর্ম নির্বিশেষে আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা চাই 2রা মেয়ের পরে মমতা ব্যানার্জি হুইল চেয়ার ছেড়ে নিজের পায়ে উঠে দাঁড়ান, আর 2রা মেয়ের পরে যাতে পশ্চিমবাংলাও হুইল চেয়ার ছেড়ে নিজের পায়ে উঠে দাঁড়ায়, তার জন্য কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, আমাদেরকে জেতান, আমাদেরকে আশীর্বাদ করুন। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।